এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে, সে পথে তোর যেতেই হবে। মুক্তি তোরে পেতেই হবে, এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। অভয় মনে কণ্ঠ ছাড়ি, গান গেয়ে তুই দিবি পারি, খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউ যে তোরে খেতেই হবে। মুক্তি তোরে পেতেই হবে, এই কথাটা ধরে রাখি, মুক্তি তোরে পেতেই হবে। পাকের ঘোরে ঘোরাই যদি ছুটি, তোরে পেতেই হবে। পাকের ঘোরে ঘোরাই যদি ছুটি, তোরে পেতেই হবে। চলার পথে কাঁটা থাকে, দোলে তোমায় যেতেই হবে। সুখের আশায় আঁকড়ে লয়ে মরি যে তুই ভয়ে ভয়ে, সুখের আশা আঁকড়ে লয়ে মরি যে তুই ভয়ে ভয়ে। জীবনকে তোর ভরে নিতে মরণ আঘাত খেতেই হবে। মুক্তি তোরে পেতেই হবে, কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। সোমেশ্বরানন্দ তার সন্ন্যাস জীবনের অভিজ্ঞতা বলছেন। তো উনি এখন পুরুলিয়া মিশনে আছেন, পুরুলিয়া আশ্রমের কথা বলছেন। ছিলেন রামদা, রমানন্দ বন্দ্যোপাধ্যায় বিখ্যাত চিত্রশিল্পী, নিবেদিতার কলার মন্দিরের দায়িত্বে। খুবই বিনয়ী, সবার সঙ্গে হেসে কথা বলতেন, কোনো তর্ক বিতর্কে যেতেন না। নিজের ডিগনিটি বজায় রেখেও যে জনপ্রিয় হওয়া যায়, সহজ সরল ব্যবহার করা যায়, এই ছিল তার, এই প্রতীক ছিলেন রামদা বা রামানন্দ বন্দ্যোপাধ্যায়। কোনো কোনো শিক্ষক ছিলেন যারা সাধুদের এড়িয়ে চলতেন। আমি যেহেতু টিচার্স রুমে গিয়ে আড্ডা দিতাম, তাই এরা আমাকে কর্তৃপক্ষের গুপ্তচর ভাবতেন। মাঝে মাঝে সুশীল ঘোষের অফিসে গিয়ে বসতাম। তিনি ছিলেন ব্যায়াম ও ক্রীড়া বিভাগের ভারপ্রাপ্ত। প্রায় নিজের দুঃখের কথা শোনাতেন আমাকে, ছেলেরা ভয় করত তাকে। আর ছিলেন দেবকুমার দা, পুরুলিয়ার শহর থেকে রোজ সাইকেল চালিয়ে আসতেন, ইতিহাস পড়াতেন, খুবই জনপ্রিয়, সবসময় হাসিমুখ, বিনীত ব্যবহার। কেমিস্ট্রির শিক্ষক দুর্গাশঙ্করের একটু গম্ভীর প্রকৃতি, অতিরিক্ত কাজ দিলেই অসন্তুষ্ট হতেন, তবে কাজ করে দিতেন। তার ভাই গৌরীশঙ্কর দা অঙ্কের ক্লাস নিতেন। তাকে কখনো রাগ করতে দেখিনি। আর ছিলেন বাংলার শিক্ষক ফণিদা, অঙ্কের সনদ দা, হিন্দির শর্মাজি, টেকনিক্যালের রাধারমন দা, ড্রয়িংয়ের বিশ্বরূপ দা, অফিসের স্টেনো পার্থদা, লাইব্রেরির সুব্রত দা, মেন অফিসের শৈলেন ও মধুদা। অনেকের নাম আজ আর মনে নেই। এদের স্বভাব ছিল আলাদা আলাদা। বিভিন্ন রকম মানুষকে নিয়ে কীভাবে একটা টিম চালাতে হয় তা দেখিয়েছিলেন প্রধান শিক্ষক সঞ্জীবন মহারাজ। তার মধ্যে 3টি বৈশিষ্ট্য দেখেছিলাম। 1, হাসি মুখে শান্তভাবে সব কথা শোনা। 2, প্রকৃত সমস্যাটা কি বোঝা। 3, কথা দিলে তা রাখা। সঞ্জীবনদা প্রায় বলতেন, কাকে দিয়ে কোন কাজ করতে হবে আর কোন কাজ করতে হবে না, এটা দেখা খুব জরুরি। প্রত্যেকেই কাজের লোক, তবে নিজের ক্ষেত্রে। এগুলি শেখার সুযোগ পেয়েছিলাম কারণ সঞ্জীবদার অফিসে বসেই সকাল ও সন্ধ্যে 2 বেলা স্টাডি আওয়ার্সে আর কোচিং সেকশনের কাজ ছিল আমার। ছাত্রাবাসে দেখাশোনা, স্কুল ও ক্লাস নেওয়া ছাড়া এই কাজগুলো আমার করতে হতো। সকালে ঘুম থেকে ওঠার ঘন্টা বাজত, ছাত্ররা উঠে হাত মুখ ধুয়ে যেত মন্দিরে, ভজন প্রার্থনার পর মাঠে ব্যায়াম, তারপরেই ব্রেকফাস্ট। আবার খাবার ঘর মাঠের একপাশে, ওখানে ক্লাস 8 থেকে 7-এর ছাত্ররা খেত, আর 5 থেকে
সেভেনের ছাত্ররা খাবার করছিল শিবানন্দ সদনে। ছোটদের জন্য ছাত্রাবাসের সাথেই ব্রেকফাস্টের পর ছাত্রাবাসে ঘর বারান্দা ঝাঁট দেওয়া, তারপর ছাত্রাবাসের মধ্যেই কতগুলি স্টাডি রুম, সেখানে পড়া ও হোমওয়ার্ক করা, শেষ হলে স্নান করে লাঞ্চ, এরপর স্কুল। দুপুরে টিফিন দেওয়া হতো, ক্লাসের পর বিকেলে আবার টিফিন খেয়ে খেলার মাঠে যাওয়া, সন্ধ্যার সময় ধুতি চাদর পরে মন্দিরে ভজন আরতি, তারপর আবার স্টাডি আওয়ার্সে। দুর্বল ছাত্রদের জন্য বিশেষ কোচিং, স্কুলের শিক্ষকরাই থাকতেন এগুলিতে সকাল সন্ধ্যা। এরপর রাতের ডিনার, হস্টেলে ফিরে গিয়ে গল্প করা, হাসি চেঁচামেচি, রাত 10টায় লাইট নিভিয়ে দেওয়া হতো। বিদ্যাপীঠে থাকার সময় প্রবীণ সাহসের কথা মনে পড়তো বেলুড় মঠে। তাঁরা বলতেন স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন নতুন ধরনের সন্ন্যাসী। তাঁর কথাটা বুঝে নাও ভালো করে। তোমার মূল পরিচয় সন্ন্যাসী, কিন্তু ট্র্যাডিশনাল সাধুদের থেকে আলাদা। গৃহীদের মধ্যে থেকে তোমায় কাজ করতে হবে গৃহীদের মতো, কিন্তু তুমি গৃহী নও। এই যে আপাত বিরোধ, এর সমাধান করতে হবে তোমার ব্যবহারিক জীবনে। এটা এক বিরাট তপস্যা। এই ধারণাকে ভালো করে বুঝে নাও, তবেই ভারসাম্য জীবনে। এটাই গীতার কর্মযোগ। প্রশ্ন করেছিলাম, একাগ্র হয়ে কাজ করার সময় না খাওয়া ভুলে যায়, তাদের কর্মযোগী বলা যায় না। এটা হতে পারে মনের মতো কাজ না পেলে বা কর্মে আসক্তি থাকলেও। কর্মযোগে নিরাসক্তি বড় কথা, অর্থাৎ প্রচণ্ড কর্ম করে যাচ্ছে, কিন্তু 1 মিনিটের কাজ থেকে 1 মিনিটেই কাজ থেকে মন তুলে নিতে পারে। ওই কাজের প্রতি কোনো আসক্তি নেই, কাজটি ছেড়ে যেতে হতে পারে অনায়াসেই। পাটনাশ্রমের সুযোগ পেয়েছিলাম নানা রকম কাজ করার। পুরুলিয়াতে নিজের অজান্তেই সুযোগ পেলাম বিভিন্ন রকম মানসিকতার লোকেদের নিয়ে কাজ করার। আচ্ছা, এইখানে একটা কথা আমার মনে পড়ছে, একটা ঘটনার কথা, ওটা আমি বলি, মজার কথা। সেটা হচ্ছে যে একবার শরৎ মহারাজ তখন সেক্রেটারি মঠের। দেখুন, শরৎ মহারাজ সেক্রেটারি এবং ব্রহ্মজ্ঞ বলে পরিচিত, মায়ের নিজের মুখ থেকে বলা। আচ্ছা, সেই শরৎ মহারাজ একটা কাজ পাঠিয়েছেন স্বামীজি। সেই কাজটা শরৎ মহারাজ করে উঠতে পারেননি। মানে করতে পারেননি। ফিরে এসছেন, স্বামীজি তখন গালাগালি শুরু করেছেন। একদম মানে গালাগালি, মানে চূড়ান্ত গালাগালি, কোনো কমপ্লেন ইত্যাদি। এমনকি এমন কথাও বলছে, দেখুন নিজের গুরু ভাইকে বলছে, তোরা একমাত্র সন্তান উৎপাদন ছাড়া কোনো কিছু তোদের আর ক্ষমতা নেই, এই সামান্য কাজটা করতে পারবি না। সেই সময় একজন ওদের চা খাওয়ার সময় এসে চা দিয়ে চলে গেল। তো চা যখন দিয়ে গেল, তখন শরৎ মহারাজ অত গালাগালি খাচ্ছেন স্বামীজির কাছে, মুখ নিচু করে বসে আছেন। চা যখন দিয়ে গেল, তখন শরৎ মহারাজ আর কুল বেড়ে ওই চায়ের কাপটা তুলে খেতে শুরু করলেন। স্বামীজি তখন বলে, শালা, এ তো দেখছি বেলে মাছের রক্ত, এ তো কিছুতেই গরম হয় না, হ্যাঁ বলে। তার মানে অত গালাগালি করে শরৎ মহারাজ ভেতরে ভেতরে কিন্তু শান্ত। দেখুন, এই হচ্ছে ব্রহ্মজ্ঞের লক্ষণ। এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞের লক্ষণ, বুঝলেন।